আসসালামু আলাইকুম সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে রসায়ন দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাস 3-এ স্বাগতম জানাচ্ছি। আমরা গত ক্লাসে পরিমাণগত রসায়নের সৃজনশীল বোর্ড প্রশ্নগুলো সমাধান করার শুরু করেছিলাম। একটি প্রশ্ন সমাধান করতে পেরেছিলাম গত ক্লাসে। তো আজকে আমরা 2 নম্বর প্রশ্নটা সমাধান করছি, যেটা ঢাকা বোর্ড 2019-এ এসেছিল। আমি উদ্দীপকটা লিখেছি এখানে। উদ্দীপকটা একটু সবাই খেয়াল করো। 1 নম্বর একটা বিক্রিয়া দেওয়া আছে, 2, 3 তিনটা বিক্রিয়া দেওয়া আছে এবং এখানে প্রশ্ন করা হয়েছে 1 নম্বর বিক্রিয়াটিতে গয়ের উদ্দীপকের গতে প্রশ্ন করা হয়েছে 1 নম্বর বিক্রিয়ায় জারক এবং বিজারক পদার্থ চিহ্নিত করে কারণ বর্ণনা করতে। আমার 1 নম্বর যে বিক্রিয়াটা দেওয়া আছে এটাতে আমার বলা হচ্ছে যে এই বিক্রিয়াটা থেকে জারক পদার্থ বের করতে হবে এবং বিজারক পদার্থ বের করতে হবে, বের করে তারপরে এটা নিয়ে বর্ণনা করতে হবে। আর 2 এবং 3 নম্বর বিক্রিয়া একই ধরনের নাকি ভিন্ন ধরনের সেটা একটু বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ এই বিক্রিয়াটা কি আর এই বিক্রিয়াটা কি এটা নিয়ে একটু আলোচনা করতে হবে। তাহলে চলো গয়ের উত্তরটার দিকে আমরা একটু খেয়াল করি। গয়ে আমরা এখন আয়রনের সাথে এখানে দেখো, এখানে শুধুমাত্র একটা কঙ্কাল সমীকরণ। কঙ্কাল সমীকরণ বলতে আমরা তখন বলবো যে যখন শুধুমাত্র ক্যাটায়ন বা অ্যানায়ন দিয়ে আমি একটা সমীকরণ লিখব। এখানে কিন্তু আয়রনের ক্যাটায়ন মানে Fe2+ দিয়ে ক্যাটায়নটাকে বোঝানো হয়েছে। অবশ্যই এর সাথে একটা অ্যানায়ন ছিল, অ্যানায়নটাকে লেখা হয়নি, কারণ বোঝা যাচ্ছে যে কোনো একটা যৌগের যখন অ্যানায়ন এবং ক্যাটায়ন থাকে সেটার মোট যেই যৌগের যেই জারণ সংখ্যা বা জারণ মানটা হয় থাকা যৌগের জারণ মানটা সবসময় 0 হয়, আমরা জানি। তাহলে আয়রনের যখন এটা +2 দেওয়া আছে তাহলে ধরে নিতে হবে এর সাথে অবশ্যই -2 টাইপের কোনো না কোনো অ্যানায়ন আছে। সেটা সালফেট হতে পারে, কার্বনেটও হতে পারে। আবার এখানে দেখো ম্যাঙ্গানিজ অক্সাইড, ম্যাঙ্গানিজ টেট্রা অক্সাইড আছে, এখানে মাইনাস দেওয়া আছে, তার মানে এটা হলো একটা অ্যানায়ন। যেহেতু এটা মাইনাস অ্যানায়ন, অবশ্যই এর সাথে একটা +1 জারণ সংখ্যা বিশিষ্ট অবশ্যই একটা ক্যাটায়ন ছিল, যেটা এখানে লেখা হয়নি। ঠিক তেমনিভাবে হাইড্রোজেন প্লাস অবশ্যই মাইনাস ঋণাত্মক চার্জের কিছু একটা এখানে ছিল। হাইড্রোক্সিল আয়ন হতে পারে বা সালফেট হবে না, যেহেতু প্লাস দেওয়া একটা দেওয়া আছে তাহলে অবশ্যই সেটাও অন্য কোনো অ্যাসিড হতে পারে, হাইড্রোক্লোরিক অ্যাসিড বা কোন একক অ্যাসিড হতে পারে, বা সমীকরণটা সমতার করার পরে আমরা বুঝতে পারবো যে আসলে এটা কোন ধরনের অ্যাসিড ব্যবহার করা হয়েছে। এরপর দেখো আমরা যদি খেয়াল করি বিক্রিয়ক, আমরা মানে উদ্দীপকের গয়ের উত্তরটা নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, 1 নম্বর যে প্রশ্নটা ছিল সেটা বলা হচ্ছিল যে এই বিক্রিয়াটাতে জারক এবং বিজারক, অর্থাৎ এই বিক্রিয়াটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়াটাতে এখন জারক এবং বিজারক পদার্থ কারা সেটাকে আমাকে একটু আলাদা করতে হবে, তাহলে সেটা নিয়ে আমরা আলোচনা করছি। তো বিক্রিয়াটার ক্ষেত্রে একটু খেয়াল যদি করি, দেখো এখানে আয়রন 2+, উৎপাদে গিয়ে সেটা আয়রন 3+, এখানে মাইনাস, এখানে আমার ম্যাঙ্গানিজের জারণ সংখ্যাটা বের করে নিতে হবে হিসাব করে। ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা এখানে কত, আর এখানে উৎপাদে কিন্তু +2 বলে দেওয়াই আছে, তার মানে এখানে একটা বের করে নিলে আমি আসলে বুঝতে পারবো জারণ সংখ্যাটা কি বাড়লো না কমলো। আমার এই জারণ সংখ্যা বাড়া বা কমার এই ইনফরমেশনটা কেন দরকার? এই ইনফরমেশনটা দরকার যে ইলেকট্রন ত্যাগ হয়েছে নাকি গ্রহণ হয়েছে এটা বোঝার জন্য। কারণ ইলেকট্রন ত্যাগ গ্রহণ দিয়ে আমি বুঝবো কোন বিক্রিয়াটা জারণ হয়েছে এখানে আর কোন বিক্রিয়াটা বিজারণ হয়েছে, কারণ এটাকে বলা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। তার মানে এই বিক্রিয়াতে জারণ ক্রিয়াও ঘটেছে, বিজারণ ক্রিয়া ঘটেছে। তাহলে জারণ ক্রিয়া বিজারণ ক্রিয়া দুটা ঘটার জন্যই অবশ্যই জারক এবং বিজারক পদার্থ এখানে উপস্থিত রয়েছে। আমাকে বের করতে হবে এখানে কোনটা জারক এবং কোনটা বিজারক। তাহলে চলো একটু বিক্রিয়াটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে কীভাবে লিখতে পারি। দেখো গয়ের বিক্রিয়াটাতে আয়রন 2+ থেকে আয়রন 3+ হয়েছে, অর্থাৎ জারণ সংখ্যা বেড়েছে। জারণ সংখ্যা তখনই বাড়ে যখন কোনো পদার্থ ইলেকট্রন ত্যাগ করে, অর্থাৎ আয়রন এখানে ইলেকট্রন ত্যাগ করেছে। ইলেকট্রন ত্যাগ করার ফলে তার জারণ মান বেড়েছে। যেহেতু জারণ সংখ্যাটা আমাদের বৃদ্ধি পেয়েছে, তার মানে এইখানে এই বিক্রিয়াটা হচ্ছে জারণ বিক্রিয়া এবং এখানে একটা ইলেকট্রনের ত্যাগ হয়েছে। যেহেতু ইলেকট্রনের ত্যাগ হয়েছে এই বিক্রিয়াটা অবশ্যই জারণ বিক্রিয়া। আর এখন আসো ইলেকট্রনের ত্যাগ হলে কি হয়। বিজারক এবং জারকের সংখ্যা কিন্তু জারণ এবং বিজারণ প্রক্রিয়ার সাথে মিল নেই, অর্থাৎ জারণের সাথে যে জারকের মিল থাকবে বা বিজারণ প্রক্রিয়ার সাথে যে বিজারণের মিল বিজারক
পদার্থের কোনো ধর্মের মিল থাকবে, জিনিসটা কিন্তু অনেকটা এরকম না। আমরা অনেক সময় পড়ার সময় জারকের সাথে জারণটাকে মিলিয়ে পড়ার চেষ্টা করি, আসলে সম্পূর্ণ আলাদা জিনিস। জারণ মানেই হচ্ছে ইলেকট্রনের ছাড়ন। যদি মনে রাখার সুবিধার্থে আমি বলি, জারণ মানেই হলো ইলেকট্রনের ছাড়ন, ইলেকট্রন ছেড়ে দিতে হবে, তাহলেই শুধুমাত্র জারণ হবে। শুধুমাত্র একটা কথাই মনে রাখো, তাহলে অবশ্যই বিজারণ কি বুঝতেই পারছো। বিজারণ মানেই হচ্ছে ইলেকট্রন গ্রহণ। খাতায় একটু কষ্ট করে লিখে রাখবে, জারণ মানেই হচ্ছে ইলেকট্রনের ছাড়ন এবং বিজারণ মানেই হচ্ছে ইলেকট্রনের গ্রহণ। এখন জারক বিজারক কাকে বলে? জারক আমরা বিজারক তাকেই বলবো যে ইলেকট্রন ত্যাগ করে। জারণ বিক্রিয়াতে যে মৌলটি ইলেকট্রন ত্যাগ করছে তাকে আমরা বলবো বিজারক। তার মানে যে ইলেকট্রন ত্যাগ করে তাকে বলা হয় বিজারক, আর যে ইলেকট্রন গ্রহণ করে তাকে বলা হয় জারক। আর যেই বিক্রিয়াতে ইলেকট্রন ত্যাগ হয় সেটাকে বলা হয় জারণ বিক্রিয়া, আর যে বিক্রিয়াতে ইলেকট্রন গ্রহণ হয় সেটাকে বলা হয় বিজারণ বিক্রিয়া। সম্পূর্ণ বিপরীত চারটা জিনিস। চারটা জিনিসের মধ্যে যে কোনো দুইটা জিনিস তুমি মনে রাখবে, অর্থাৎ জারক বিজারকের একটা পয়েন্ট মনে রাখবে, জারণ বিজারণের একটা পয়েন্ট মনে রাখবে, তাহলে আর পরীক্ষার সময় গোজামিল লাগবে না। জারণটা মনে থাকলে বিজারণটাও মনে চলে আসবে, জারকের কথা মনে আসলে বিজারকেরটাও মনে আসবে। তাহলে এই পথায় এই জারণ বিক্রিয়ায় আমরা পেয়ে গেলাম আয়রন হচ্ছে আমাদের বিজারক, যেহেতু সে ইলেকট্রন ত্যাগ করেছে। এবার আসো ম্যাঙ্গানেট। ম্যাঙ্গানেট টেট্রাঅক্সাইডের ক্ষেত্রে কি হয়েছে, এখানের আমাদের একটু জারণ মানটা বের করে ফেলতে হবে। তাহলে জারণ মানটা আমরা একটু রাফ করে বের করে নিব। যা রাফ করে বের করলে যেটা হয়, এটা জারণ মান হয় +7। তো +7 জারণ অবস্থা থেকে ম্যাঙ্গানেজ +2 জারণ অবস্থায় এসেছে। তাহলে দেখো তো জারণ সংখ্যার মানের কি পরিবর্তন হয়েছে। জারণ সংখ্যার মান কিন্তু এখানে অনেকটা কমে গিয়েছে, অর্থাৎ 5টা কমে গিয়েছে। তার মানে অবশ্যই এখানে কোথাও না কোথাও ইলেকট্রনের একটা গ্রহণ হয়েছে। ইলেকট্রনের গ্রহণ হওয়াতেই জারণ মানটা কমে গেছে। আর যেহেতু ইলেকট্রনের গ্রহণ হয়েছে, এই বিক্রিয়াটা হচ্ছে আমাদের বিজারণ বিক্রিয়া। তাহলে যেহেতু 5টা ইলেকট্রনের ঘাটতি আমি এখানে দেখতে পাচ্ছি যে +7 থেকে +2 হয়েছে, তাহলে আমার ইলেকট্রন এখানে হবে 5টা, অর্থাৎ প্লাস আমি এখানে লিখবো, মাঝখানে ফাঁকা জায়গাটা রাখা হয়েছে ইলেকট্রনের ব্যালেন্সিংয়ের জন্য। +5 ইলেকট্রন লিখে দিব আমরা। লিখে এবার দেখো আমাদের প্রশ্নে কিন্তু পানির অণু ছিল। পানির অণু এখানে কয়টা আছে? 2টি। আর এখানে হাইড্রোজেন আছে 1টি। এই জিনিসটাকে কিন্তু আমাদেরকে সমতার মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে দেখো এবার আমরা বিজারণ বিক্রিয়াটা পেয়ে গেলাম। দেখো +5 ইলেকট্রন, +5 ইলেকট্রন মানে এখানে সে ম্যাঙ্গানেট 5টা ইলেকট্রন গ্রহণ করে ম্যাঙ্গানেট 2+ আয়নে পরিণত হয়েছে। +7 ছিল, +7 থেকে +2 হয়েছে। তো জারণ বিজারণের আমরা জারণ সংখ্যা কিভাবে বের করতে হয়, কেন্দ্রীয় যে পরমাণুটা থাকে সেটার যেটা তোমাকে বের করতে হবে সেটাকে x ধরে নিতে হবে, প্লাস অক্সিজেনেরটা সবসময় -2, হাইড্রোজেনেরটা সবসময় +1। এই মানে যেহেতু এটা অক্সিজেন আছে, তাহলে -2 ইন্টু 4টা পরমাণু আছে 4 ইজিক্যাল টু সমান চিহ্ন দিয়ে লিখতে হবে যেই যৌগ বা মৌলটা থাকবে এর উপরে যে চার্জটা থাকবে সেটাকে সমান দিয়ে লিখতে হবে। বইয়ে তোমাদের জারণ সংখ্যা বের করার নিয়ম কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে। এবার দেখো আমরা একটু সমতা করার চেষ্টা করবো, অর্থাৎ হাইড্রোজেনের সংখ্যাটাকে সমতা করবো। দেখো এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে 2টা হাইড্রোজেন আছে, তার মানে আমি এখানে 2 লিখলেই 2টা হাইড্রোজেনের ব্যালেন্স সুন্দর হয়ে যায়। কিন্তু খেয়াল করো এখানে হাইড্রোজেনের সাথে অক্সিজেন আছে। অক্সিজেন আমার উৎপাদে আছে একটা, কিন্তু আমার বিক্রিয়কে আমার অক্সিজেন আছে 4টা। তাহলে আমার কি ব্যালেন্স হলো? ব্যালেন্স হলো না। তাহলে 4টা ইলেকট্রনকে এখানে ব্যালেন্স করতে হলে আমাকে এখানে 4 দিয়ে গুণ দিতে হবে। তাহলে আমি সেটাই করলাম, এখানে 4 দিয়ে গুণ দিলাম। 4 দিয়ে গুণ দেওয়াতে আমার এখানে হাইড্রোজেন সংখ্যা হয়ে গেছে 4 দুগুণে 8, অক্সিজেন সংখ্যা 4টা মিলে গেছে। তাহলে আমাকে এটাকে ব্যালেন্স করার জন্য এখানে হাইড্রোজেনের সামনে হাইড্রোজেনকে 8 দিয়ে গুণ দিতে হবে, মানে 8। এই হলো আমার বিজারণ বিক্রিয়া এবং জারণ বিক্রিয়া। এবার বলো, যেহেতু বিজারক পদার্থ ইলেকট্রন ত্যাগ করেছে, তাহলে জারক পদার্থ কি করেছিল? জারক পদার্থ ইলেকট্রন গ্রহণ করে। তাহলে এখানে জারক পদার্থকে ম্যাঙ্গানিজ আয়ন হচ্ছে বা ম্যাঙ্গানেট হচ্ছে আমাদের এখানে জারক পদার্থ, যে ইলেকট্রন গ্রহণ করেছে। তাহলে উপরের বিক্রিয়াটা ছিল আমাদের জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়ার দুইটা বিক্রিয়া তুমি সম্পূর্ণ আলাদা করলে, এবং এই বিক্রিয়া দুটা বর্ণনা করতে গিয়েই তুমি এখানে বিজারক পেলে জারণ বিক্রিয়ায়, আর বিজারণ বিক্রিয়ায় তুমি পেয়ে গেলে জারককে। শেষ, আমাদের গয়ের উত্তরটা কমপ্লিট। এবার 2 এবং 3 নাম্বারের উত্তরটা দেখব।
আমরা একটু উদ্দীপকটা যদি খেয়াল করি, উদ্দীপকে আমার 3টা বিক্রিয়া ছিল। 1 নম্বর বিক্রিয়া থেকে গয়ের প্রশ্নের উত্তর শেষ আমাদের। আর ঘতে বলা হয়েছিল 2 এবং 3, এই দুইটা বিক্রিয়া কি একই রকম নাকি আলাদা, সেটা তোমার উত্তরের সাপেক্ষে যুক্তিতে। আমরা একটু দেখি আয়োডিন এবং থায়োসালফেটের যে বিক্রিয়াটা হয়েছে সেই বিক্রিয়াটাতে যদি আমরা দেখি, আয়োডিনের শুরুতে যেহেতু এটা অণু অবস্থায় আছে, আয়োডিন অণুতে অবশ্যই এর জারণ মান 0। আর পরবর্তীতে উৎপাদে দেখো আয়োডাইড তৈরি হয়েছে যেখানে জারণ মান হচ্ছে -1। তাহলে 0 থেকে -1 জারণ মান হ্রাস পেয়েছে। জারণ মান যেহেতু হ্রাস পেয়েছে, অবশ্যই সেখানে ইলেকট্রনের গ্রহণ ঘটেছে নাকি বিজারণ ঘটেছে বলো তো? অবশ্যই যেহেতু জারণ মান হ্রাস পেয়েছে সেটা বিজারণ হয়েছে। বিজারণ মানে হয়েছে ইলেকট্রন গ্রহণ হয়েছে। তাহলে আয়োডিন এখানে ইলেকট্রন গ্রহণ করেছে এবং সেটা বিজারণ বিক্রিয়ার মাধ্যমে। এখানে দেখো থায়োসালফেটের যে পরিমাণটা, সেখানে যদি দেখো এখানেও এই 2- এখানেও 2-, তার মানে এই 2- দিয়ে আসলে এখানে হিসাবটা হবে না, হিসাবটা হবে আমার সালফারকে দিয়ে। তাহলে সালফারের জারণ মানটা বের করতে হবে। S2O3 সোডিয়াম থায়োসালফেট, আবার যেটা বিক্রিয়া করে SO3 সোডিয়াম থায়োসালফেট তৈরি করছে। এই বিক্রিয়াটাকে আমাদের সোডিয়াম থায়োসালফেট কেন বললাম, কারণ হচ্ছে যেহেতু 2- আছে, এখানে সাথে যে কোনো না কোনো একটা ধাতু বা ক্যাটায়ন অবশ্যই আছে, যা 2টা পরমাণু অবশ্যই যুক্ত হতে হবে, যেহেতু এগুলো কঙ্কাল সমীকরণ লেখা। জারণ মানের ক্ষেত্রে এখন সালফারের জারণ মান যদি এই সমীকরণটার জন্য তুমি বের করো এই যৌগটার ক্ষেত্রে, তাহলে দেখবে এখানে জারণ মান +2 এবং এখানে জারণ মানটা সালফারের বের হয় +2.5। আমি জারণ মানগুলো বের করছি না, কারণ উত্তরগুলোতে জারণ মানগুলো তোমাকে বের করে দেখাতে হবে না, কিন্তু ব্যাখ্যায় বলতে হবে যে এখানে জারণ মান এত বের হয়েছে। কারণ কীভাবে বের হলো সেটা করার জন্য অবশ্যই তোমাকে একটু রাফ করে নিতে হবে, কিন্তু কথায় বাংলা কথা দিয়ে ব্যাখ্যা করে বলতে হবে। তা জারণ মান বেড়ে এখানে 2.5 হয়েছে, যেহেতু জারণ মান বেড়েছে তাহলে অবশ্যই এখানে ইলেকট্রনের ত্যাগ হয়েছে, ইলেকট্রনের ত্যাগ বা ইলেকট্রনের ছাড়ন হয়েছে, অবশ্যই সেটা জারণ প্রক্রিয়া হয়েছে। তার মানে এটাও ছিল আমাদের একটা জারণ বিজারণ বিক্রিয়া। কিন্তু এটা জারণ বিজারণ বিক্রিয়া হলেও আমরা একটা এই অধ্যায়ে তোমাদের একটা আলোচ্য বিষয় আছে যে আয়োডোমিতি এবং আয়োডিমিতি, দুইটা শব্দ তোমরা পাবে বইয়ে মূল আলোচনাতে। তাহলে আয়োডোমিতি এবং আয়োডিমিতিতে কি হয়? আয়োডোমিতিতে সাধারণত প্রমাণ আয়োডিন দ্রবণ, যে একটা নির্দিষ্ট প্রমাণ আয়োডিন দ্রবণ থাকবে, এই দ্রবণের সাথে বিভিন্ন ধরনের বিজারক পদার্থ, যেমন সেটা থায়োসালফেট, থায়োসালফাইট ইত্যাদির সাথে কোনো দ্রবণকে যখন আমি টাইট্রেশন করব, টাইট্রেশন করার ফলে এসব বিজারক পদার্থের পরিমাণ নির্ণয় করা হয়। যে কী পরিমাণ বিজারক পদার্থ আমি নিয়েছিলাম তার একটা পরিমাণ নির্ণয় করা হয় আয়োডোমিতি দিয়ে আর আয়োডিমিতি দিয়ে। এই বিক্রিয়াটা হচ্ছে আয়োডিমিতির সেই বিক্রিয়াটা, আয়োডিমিতি, যেখানে প্রমাণ আয়োডিন দ্রবণের সাথে বিজারক দ্রবণের বিক্রিয়া হয়ে আমরা হচ্ছে বিজারক পদার্থ কতটুকু ব্যবহার করেছি সেটা টাইট্রেশনের মাধ্যমে হিসাব করে এখানে বের করা হয়, সেটা হচ্ছে আয়োডিমিতি। তাহলে দেখো সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করতে এসে আমরা কিন্তু চ্যাপ্টারের ভেতরের পড়াগুলো আমাদেরকে একটু রিকল করতে হয়েছে। যেমন জারণ মান বের করা আমরা শিখতে হবে, যদি কারো ভুলে যেয়ে থাকো তাহলে অবশ্যই জারণ মান শেখাটা একটু আবার প্র্যাকটিস করে আসতে হবে। ওই জায়গার যতগুলো জারণ মান সম্পর্কিত সমস্যা আছে, যেই তথ্যগুলো আছে সেগুলো একটু অবশ্যই ভালোভাবে পড়বে। আজকে আবার আয়োডিমিতি একটা নতুন শব্দ পেলে, সেই আয়োডিমিতি এবং আয়োডোমিতি আরেকটা শব্দ আছে বইয়ে, এই দুইটা শব্দকে নিয়ে তুমি একটু বইয়ে খুঁজবে যে কোথায় আয়োডিমিতি আর আয়োডোমিতি সম্পর্কে একটু বিস্তারিত বলা হচ্ছে, এবং সেটা নিয়ে একটু বিক্রিয়াগুলো একটু দেখলে, একটু লিখলে, তাহলে দেখবে বিক্রিয়াটা তোমাদের কাছে অনেক সহজ মনে হবে। নাহলে রসায়ন দ্বিতীয় পত্রের প্রতিটা চ্যাপ্টারই লেখা কম, একটু মনে রাখার বোঝার জিনিসগুলো একটু বেশি। তাহলে আমার 2 নম্বর বিক্রিয়ার কিন্তু আমার আয়োডিমিতির বিক্রিয়া সেটা প্রমাণ হয়ে গেল। এখন এরপরের যে বিক্রিয়াটা ছিল একদম লাস্টের উদ্দীপকের 3 নম্বর যে বিক্রিয়াটা ছিল, সেই বিক্রিয়াটা আসলে কী ছিল? সেই বিক্রিয়াটাতে যদি আমরা খেয়াল করি, সেই বিক্রিয়াটা ছিল ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিডের সাথে সোডিয়াম কার্বনেটের বিক্রিয়া হচ্ছে, সোডিয়াম ফর্মেট তৈরি হলো, পানি তৈরি হলো এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো। একটু নর্মাল কমন সেন্স ব্যবহার করলে আমরা দেখি এটা হচ্ছে আমাদের একটা অ্যাসিড, এটা হচ্ছে ক্ষার, তৈরি হচ্ছে লবণ, তৈরি হচ্ছে পানি। যেহেতু কার্বনেট ছিল এ কারণে অবশ্যই কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হবে। যদি কার্বনেট না থাকতো তাহলে আর কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা তৈরি হতো না। আমরা কার্বনেট লবণের ক্ষেত্রে এই পদ্ধতিটাও জানি যে কোনো কার্বনেট লবণের সাথে যখন বিক্রিয়া, তখন সেক্ষেত্রে বিক্রিয়ার উৎপাদে অবশ্যই গ্যাস তৈরি হয়, আর যদি বিক্রিয়া পাত্রটা খোলা থাকে তাহলে এই গ্যাসটা উপরের দিকে চলে যায়।
এখন যেহেতু এটা অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া, অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ার কিন্তু একটা বিশেষ নাম আছে, সেটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। আর এখানে কি এটা দুর্বল অ্যাসিড না সবল অ্যাসিড, আমাকে এটাও একটু আইডেন্টিফাই করে বলতে হবে যে আমার যেই ফর্মিক অ্যাসিডটা দেওয়া আছে এটা একটা দুর্বল অ্যাসিড, যে সোডিয়াম কার্বনটা আছে সেটা একটা দুর্বল ক্ষার, এখান থেকে বিক্রিয়ার ফলে তৈরি হচ্ছে সোডিয়াম ফরমেট এবং পানি। তাহলে 3 নাম্বার যে বিক্রিয়াটা দেওয়া আছে সেটা হলো একটা প্রশমন বিক্রিয়া, যে বিক্রিয়ার ফলে আমরা লবণ এবং পানি পাচ্ছি। তাহলে এই দুইটা বিক্রিয়া সাধারণত একই বিক্রিয়া নয়। একটা হচ্ছে আমাদের জারণ বিচরণ বিক্রিয়া, এটাও জারণ বিচরণ বিক্রিয়া, কিন্তু এটা হচ্ছে আয়োডিমিথির সেই বিক্রিয়া। আয়োডিমিথির সংজ্ঞা দিব, সংজ্ঞা দিয়ে তুমি বাকি কথাগুলো লিখতে হবে। এটা হলো আমার প্রশমন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়ার সংজ্ঞা দিব, লিখব। এরপরে আমাদের একটু মন্তব্যে আমাদের বলতে হবে, যেহেতু আমাকে উচ্চতর দক্ষতার অংশটাকে উত্তর দিতে হবে, তখন মন্তব্যে গিয়ে আমাকে অবশ্যই এই দুইটা বিক্রিয়া যে এক ছিল না, দুইটা বিক্রিয়া সম্পর্কে তুমি একটু তোমার নিজের মতো যে কথাগুলো আগে বলেছো সেটার একটু সার সংক্ষেপ একটু ছোট করে লিখতে হবে। এবার চলো 3 নাম্বার সৃজনশীলটা একটু দেখি। আমাদের 3 নাম্বার যে সৃজনশীলটা, সেই সৃজনশীল হচ্ছে রাজশাহী বোর্ড 2019-এ এসেছে। দেখো একটা বিক্রিয়া পাত্র দেওয়া আছে, সেই বিক্রিয়া পাত্রে কী কী দেওয়া আছে সেটার ইনফরমেশান দেওয়া আছে, যে 15 ml 0.3 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেওয়া আছে, সেই সাথে অবিশুদ্ধ আয়রন দেওয়া আছে 1.5 গ্রাম, এবং সালফিউরিক অ্যাসিড এটাতে ঢালা হচ্ছে। ঠিক আছে, এই অবস্থায় আছে। আর উদ্দীপকে কি প্রশ্ন করা হয়েছে, গয়ের প্রশ্নটা যদি আমরা খেয়াল করি, গতে আমাদের উদ্দীপকে প্রশ্ন করা হয়েছিল, প্রশ্নটা সবাই একটু খাতায় লিখে ফেলবে। প্রশ্নটা হচ্ছে উদ্দীপকের জারক পদার্থের পূর্ণ প্রশমনে 25 ml হাইড্রোজেন পার অক্সাইড যোগ করা হলে হাইড্রোজেন পার অক্সাইডের ঘনমাত্রা নির্ণয় করতে হবে। আমি তোমাদের একটু বইয়ের প্রশ্নটাই দেখাই। দেখো, এই ছিল আমাদের উদ্দীপক। উদ্দীপকের গয়ের প্রশ্ন লেখা আছে উদ্দীপকের জারক পদার্থের পূর্ণ প্রশমন, অর্থাৎ জারক পদার্থ, এখানে কিন্তু জারক পদার্থ পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আমরা আগের একটা বিক্রিয়া পড়েছি যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট সাধারণত জারক পদার্থ হিসেবেই কাজ করে, অথবা এই বিক্রিয়াতে আমরা দেখবো যদি কঙ্কাল সমীকরণ বের করি তখনও দেখা যাবে যে জারণ মান এখানে কমে গিয়েছে। আর জারণ মান কমে যাওয়া মানেই হচ্ছে ইলেকট্রনের গ্রহণ মানেই হচ্ছে আমাদের এখানে জারক হিসেবে কাজ করছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পূর্ণ প্রশমনে এই অবস্থায় যদি অতিরিক্ত 25 ml হাইড্রোজেন পার অক্সাইড আমি আরও যোগ করি, সেক্ষেত্রে হাইড্রোজেন পার অক্সাইডের ঘনমাত্রা আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে হাইড্রোজেন পার অক্সাইড যেহেতু জারক পদার্থ পটাশিয়াম পারম্যাঙ্গানেট, হাইড্রোজেন পার অক্সাইড অবশ্যই হচ্ছে আমাদের বিজারক পদার্থ। তাহলে দেখো আমি বিক্রিয়াটাকে সাজিয়েছি যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে জারক আর বিজারক হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড। হাইড্রোজেন পার অক্সাইড এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের এবং সালফিউরিক অ্যাসিডের যে বিক্রিয়াটা, সেই বিক্রিয়াটাকে যদি আমরা সাজাই এইভাবে, বিক্রিয়াটা হচ্ছে এরকম যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে সালফিউরিক অ্যাসিড এবং হাইড্রোজেন পার অক্সাইডের বিক্রিয়া হলে ম্যাঙ্গানেটের ক্ষেত্রে সবসময় খেয়াল করবে সেটা হচ্ছে +7 থেকে +2 অবস্থায় যায়, তাহলে ম্যাঙ্গানিজ সালফেট। আর যেহেতু সালফেট আছে, দেখা যায় পটাশিয়াম সালফেট তৈরি হয়, সালফেট মূলক থাকার কারণে সালফার ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, এবং সেই সাথে আমার হাইড্রোজেনের ব্যালেন্সিংয়ের জন্য এবং উৎপাদ হিসেবে পানি থাকবে। এখন এটা যেটা হলো সেটা হলো আমি শুধুমাত্র সমীকরণটাকে পেলাম, এখন এই সমীকরণটাকে সমতা করতে হবে। তাহলে সমতাগুলো কিভাবে করব, যেহেতু দেখো পটাশিয়াম হচ্ছে আমার 2টা আর এখানে আমার পটাশিয়াম 1টা, অবশ্যই আমাকে এখানে সামনে 2 দিতে হবে। এখানে যদি সামনে 2 হয় ম্যাঙ্গানেটের সংখ্যা বেড়ে যায়, ম্যাঙ্গানেট 2টা হয়ে যায়, আর ম্যাঙ্গানেট এখানে কিন্তু 1টা আছে, তাহলে এখানেও আমার 2 দিতে হবে। অক্সিজেন এখানে 4টা আছে, আমি যখন এখানে 2 দিচ্ছি অক্সিজেন কিন্তু 4 দুগুণে 8টা হয়ে যাচ্ছে, এখানেও 4 দুগুণে 8টা হয়ে যাচ্ছে। বাকি অক্সিজেনগুলোর ব্যালেন্সিং দেখো, এখানে 4টা আছে, 2টা আছে, আমার অক্সিজেনের ব্যালেন্স করতে হবে, হাইড্রোজেন সংখ্যার ব্যালেন্স করতে হবে। তো ব্যালেন্সের সমীকরণটাকে আমি তোমাদেরকে একটু লিখে দিচ্ছি, তোমরা ব্যালেন্স সমীকরণটা খাতায় লিখে ফেলো। খাতায় দেখো পটাশিয়াম 2টা, এখানেও আমার 2টা আছে, ম্যাঙ্গানিজ 2টা, এখানেও আমার ম্যাঙ্গানিজ 2টা। অক্সিজেন দেখো 4 দুগুণে 8, এখানে হচ্ছে 5 দুগুণে 10, 8 আর 10-এ 18, আর এখানে 3 4-এ 12। তাহলে অক্সিজেনের সংখ্যা কিন্তু অনেক, মানে অক্সিজেনের সংখ্যা হচ্ছে 18 প্লাস আমাদের 12, সেক্ষেত্রে হচ্ছে আমাদের 30, অক্সিজেনের সংখ্যা 30। এখানে দেখি আমাদের সেরকম মিলছে কিনা, দেখো 4 দুগুণে 8, আর এখানে 4, এখানে 2, আর এখানে আমার 8টা ইলেকট্রন। এখানেও দেখবে আমাদের অক্সিজেনের সংখ্যা ব্যালেন্স হয়ে যাচ্ছে।
এবার আমাদের পরবর্তী যে কাজটা সেটা হলো আমাদের এখান থেকে আমাদের V1S1 সূত্র ব্যবহার করে, যেহেতু আমাদের মানগুলা বলেই দেওয়া আছে, সেই মানগুলা থেকে যেহেতু 25 ml আমাদের হাইড্রোজেন জারক পদার্থ, এর আয়তনটা দেওয়া আছে 25 ml অ্যাড করা হয়েছিল। আর পটাশিয়াম, এটা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আয়তন এবং ঘনমাত্রা দুটাই দেওয়া আছে, কিন্তু এর ঘনমাত্রাটা দেওয়া নেই, শুধুমাত্র আয়তনটা দেওয়া আছে। আর বিক্রিয়ার সমীকরণ থেকে আমি কিন্তু জারক এবং বিজারক পদার্থের সামনের যেই আমরা সমতাকৃত অংশটা পেয়েছি, যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে 2 পেয়েছি মোল সংখ্যা, আর হাইড্রোজেন পারঅক্সাইডের ক্ষেত্রে পেয়েছি 5, অর্থাৎ 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে 5 মোল হাইড্রোজেন পারঅক্সাইড কিন্তু এখানে বিক্রিয়া করছে। তাহলে এই ইনফরমেশনটা আমার সূত্রে ব্যবহার করতে লাগবে। তাহলে আমরা সূত্রটা একটু লিখে ফেলি। তোমরা একটু সমীকরণটা কারেকশন করে ফেলবে। কারেকশন হচ্ছে যে এখানে সালফার ডাইঅক্সাইড বলেছিলাম, সালফার ডাইঅক্সাইড হবে না, এখানে 5 অণু অক্সিজেন হবে, মানে না হলে কিন্তু সমীকরণটা আমার ব্যালেন্স হচ্ছে না। কারণ বিক্রিয়াকে আমরা হিসাব করেছিলাম 30 অণু অক্সিজেন রয়েছে, তাহলে উৎপাদেও আমাকে আসলে 30 অণু অক্সিজেনটা মিলাতে হবে। সালফার ডাইঅক্সাইড না, অক্সিজেন তৈরি হয় এখানে, আর সেখানে আমার অক্সিজেনের ব্যালেন্সিং করতে গিয়ে এখানে 5 দিয়ে গুণ করলে হয়। এই 5টাকে আমি সালফার ডাইঅক্সাইড ভুলে লিখে ফেলেছিলাম, তোমরা একটু কারেকশান করে দিবে, ঠিক আছে সবাই? সালফার ডাইঅক্সাইড লিখেছিলাম প্রথমে, তো এটা হচ্ছে 5 অণু অক্সিজেন হবে। এবার দেখো আমাদের যে সূত্রটা সেটা হচ্ছে V1S1 এবং V2S2, অর্থাৎ যখন দুইটা থাকবে, জারক বিজারক যখন দুইটা থাকছে, তখন আমরা হচ্ছে এর ঘনমাত্রা বের করার জন্য V1S1 দিয়ে ব্যবহার করব। যেহেতু আমাদের এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে দেওয়া আছে, হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে দেওয়া আছে, আমরা সেটা দিয়েও অঙ্কটা করতে পারি। তো যেটা করতে হবে, ফিজিক্স এবং রসায়নের অঙ্কের ক্ষেত্রে সবাই খুব ভালোভাবে জানো, ডান দিকে আমাদেরকে কী কী দেওয়া আছে সেটা লিখে নিতে হবে। লিখবে দেওয়া আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আয়তন কত, ঘনমাত্রা কত, হাইড্রোজেন পারঅক্সাইডের আয়তন কত এবং এর ঘনমাত্রা যে জানতে চাও সেটা কোয়েশ্চেন মার্ক রাখবে। মোল সংখ্যা, এটার মোল সংখ্যা কত 2, এবং হাইড্রোজেন পারঅক্সাইডের মোল সংখ্যা হচ্ছে 5। এখন সুন্দর করে সবগুলোতে আমরা যখন মানটা বসাবো, মান বসানোর পরে আমরা উত্তর পাবো হচ্ছে 0.45 মোলার। 0.45 মোলার পাচ্ছ তুমি হাইড্রোজেন পারঅক্সাইডের ঘনমাত্রা, যেটা আমার গতে জানতে চাওয়া হয়েছে। তাহলে আমাদের গয়ের অংশটা সলভ হয়ে গেল এই উদ্দীপক থেকে। এই উদ্দীপক থেকে আমাদের ঘতে যে প্রশ্নটা আছে সেটা আমরা একটু দেখি এখন। উদ্দীপকের গতে প্রশ্নে বলা হচ্ছে যে উদ্দীপকের আলোকে অবিশুদ্ধ, তোমরা খেয়াল করো, উদ্দীপকে যে আমরা যে বিক্রিয়া পাত্রটা নিয়েছিলাম সেখানে একটা অবিশুদ্ধ আয়রনের সাথে 15 ml 0.3 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়া হচ্ছিল। আমরা একটু প্রশ্নটাতে খেয়াল করি, যেহেতু ভিডিও ক্লাস হচ্ছে, সবার কাছে প্রশ্নটা নাও থাকতে পারে, এর জন্য আবার একটু প্রশ্নটার দিকে খেয়াল করি। দেখো আমাদের এই ছিল আমাদের উদ্দীপক। উদ্দীপকের আলোকে আমাদের গতে বলা হচ্ছে উদ্দীপকের আলোকে অবিশুদ্ধ লোহার ভেজালের পরিমাণ নির্ণয় করা যায় কিনা সেটা গাণিতিকভাবে বিশ্লেষণ, মানে নির্ণয় করা যায় কিনা উত্তর কখনো না হবে না যে না এরকম করা যায় না, তাহলে তো এক লাইনেই তোমাকে 4 নাম্বার দিয়ে দেবে। তার মানে বুঝে নিতে হবে যায় কিনা বলেছে, তার মানে এটা যায়, এবং গাণিতিকভাবে বিশ্লেষণ করে দেখাতে হবে আয়রন এবং আয়রনের যে পারমাণবিক সংখ্যা সেটা আমাকে এই অঙ্কের সাথে ব্যবহার করতে হবে, সেটার মানটা দিয়ে হচ্ছে 55.85। তাহলে আমরা একটু মূল অঙ্কটাতে দেখি। অর্থাৎ আয়রনের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া হচ্ছিল এবং সেখানে আমার পটাশিয়াম পারম্যাঙ্গানেটও ছিল, এবং তার মানে এই বিক্রিয়া মাধ্যমটা হচ্ছে সম্পূর্ণ অম্লীয় একটা বিক্রিয়া হচ্ছে। ফেরাস সালফেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং সালফিউরিক অ্যাসিড। একটু খেয়াল করো এই জারণ বিজারণের যে বিক্রিয়াগুলো একটু মনে রাখার জন্য, আয়রনের জারণ অবস্থা সবসময় বিক্রিয়াতে +2 এবং বিক্রিয়া শেষে সেটা সবসময় +3। দেখো ফেরাস সালফেট আর এখানে হচ্ছে আমাদের ফেরিক সালফেট, মনে রাখার জন্য। সালফেট রয়েছে, তার ম্যাঙ্গানেট রয়েছে, তাহলে এখানেও দেখো পটাশিয়াম যখন সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট হিসেবে, তখন দেখবে সবসময় পটাশিয়াম সালফেট তৈরি হচ্ছে, আবার ম্যাঙ্গানিজের সাথে সবসময় ম্যাঙ্গানিজ সালফেট তৈরি হচ্ছে। এবং এখানে জারণ মান হচ্ছে +7, এখানে জারণ মান হচ্ছে +2, আর এখানে +1, আর এখানে হচ্ছে আমাদের +2। সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে ব্যালেন্স করার জন্য আমাকে সবসময় বিক্রিয়াতে উৎপাদে সবসময় পানি উৎপন্ন হচ্ছে, এবং এই বিক্রিয়াটাকে আমাকে কী করতে হবে, আগের বিক্রিয়াগুলোর মতো ব্যালেন্স করতে হবে। তাহলে একটু দেখি ব্যালেন্স করলে বিক্রিয়াটা কেমন দাঁড়ায়। এখন ব্যালেন্স করার পরে দেখো আমার এখানে 10টা আয়রন, তো 10টা আয়রন কি এখানে আছে, দেখো এখানে ফেরিক সালফেট হওয়ার কারণে 5 দুগুণে 10 আয়রন কিন্তু মিলে যাচ্ছে। সালফার, এখানে সালফার 10 অণু, আবার এখানে সালফার হচ্ছে আমাদের 8 অণু হাইড্রোজেন সালফারের সাথে, তাহলে 10 আর 8 18। তাহলে দেখো এখানে পটাশিয়ামের একটা সালফার, এখানে আমার 3 5 15 16 17 18
18টা সালফার আছে। এখানে আমাদের কয়টা ছিল? 8, আর এখানে আমার 10, 18টা সালফার মিলে গেছে। এভাবে যদি তুমি প্রত্যেকটা পরমাণুকে মিলাতে চাও তাহলে সবগুলোই মিলে যাবে, এবং এভাবে মিলিয়েই তোমাকে আসলে এখানে আমি কি দিয়ে গুণ দিব এটা মুখস্থ করে পারা যাবে না। একটু ব্যালেন্স করার জন্য আমাকে একটু প্র্যাকটিস করতে হবে, এবং এই বিক্রিয়াগুলোই বারবার যখন প্র্যাকটিস করবে তখন দেখবে তুমি অনেকটা তোমার আয়ত্তে চলে আসবে। এখন আমাদের মূল উদ্দেশ্যটা কি, আমরা আসলে কি করতে চাচ্ছি? আমাদেরকে অঙ্কে বলা হয়েছে যে ভেজালের পরিমাণটা, মানে অবিশুদ্ধ যেই লোহাটা ছিল সেখানে ভেজালের পরিমাণটা বের করা। তাহলে ভেজালের পরিমাণ যখন বের করতে হবে, তাহলে দেখো প্রশ্নে উদ্দীপকে খেয়াল করো অবিশুদ্ধ লোহার পরিমাণটা কিন্তু দেওয়া ছিল, ভেজালের পরিমাণ তোমাকে বের করতে হবে। তার মানে তোমাকে এখন আসলে এই বিক্রিয়াটাতে কি পরিমাণ লোহা বিশুদ্ধ অবস্থায় তৈরি হয়েছিল সেই বিশুদ্ধ অবস্থাটা আসলে বের করতে হবে। বিশুদ্ধ অবস্থাটা যদি বের করতে পারো তাহলে অবিশুদ্ধ এবং ভেজালের বিশুদ্ধ অবস্থার তুলনার মাধ্যমে আমরা কিন্তু ভেজালটা বের করে ফেলতে পারবো। তাহলে সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে যে সালফুরিক অ্যাসিড, এটাই আসলে মূল বিক্রিয়াটা। তো মূল বিক্রিয়াটাতে এখানে 10 অণু আয়রন ফেরাস সালফেটের সাথে 2 মোল বিক্রিয়া করছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ঠিক আছে, তাহলে আমরা কি এটা লিখতে পারি? একটু যদি সমীকরণটাকে সোজা করে লেখার চেষ্টা করি তাহলে 5 মোলের সাথে তাহলে কত মোল বিক্রিয়া করবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট? 1 মোল। আমরা একটু সমীকরণটাকে লিখি। দেখো আমাদের এখানে আয়রন সালফেট মোল সংখ্যা ছিল 10, আর এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ছিল 2। আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে ভেজালের পরিমাণ বের করা। ভেজালের পরিমাণটা বের করতে পারবো তখনই যখন আসলে বিক্রিয়াতে কি পরিমাণ আয়রন আসলে ব্যবহৃত হয়েছিল সেটা যদি আমি বের করতে পারি যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে আসলেই কতটুকু বিক্রিয়া করেছিল। এবং আসলেই যখন বিক্রিয়াটা করতে হবে তখন আমাকে বিক্রিয়া থেকে মোলের দিকে চলে যেতে হবে হিসাবে। 10 দিয়েছিল, 10 এবং 2 আমাকে এককে নিয়ে আসতে হবে। কেন? কারণ আমি এই সমীকরণটাকে আমার যেই বিক্রিয়াধীন পটাশিয়াম পারম্যাঙ্গানেট ছিল সেটার পরিমাণটা কিন্তু 15 ml 0.3 মোলার ছিল। তাহলে 15 ml 3.3 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে কতটুকু আয়রন আসলে বিক্রিয়া করেছে সেই ক্যালকুলেশনে যাওয়ার জন্য আমাকে মোল সংখ্যা লাগছে, মোলারিটিটাও হিসাব করতে হচ্ছে এবং একটা আয়তন হিসাব করতে হচ্ছে। এই আয়তনটা আমি তখনই হিসাব করতে পারবো যখন এটা 1 মোলে আমি হিসাব নিয়ে আসবো। তাহলে যেহেতু 10 মোলের সাথে 2 মোল বিক্রিয়া করেছে তাহলে অবশ্যই 5 মোলের সাথে 1 মোল বিক্রিয়া করেছিল। মিলে কথাটা? দেখো খেয়াল করলে কিন্তু মিলবে। 10-এর সাথে যদি 2 বিক্রিয়া করে তাহলে 5-এর সাথে অবশ্যই 1 বিক্রিয়া করে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমি এখানে নিয়ে আসলাম, আর এখানে দেখো সমান চিহ্ন না দিয়ে আমরা একটা সর্বসম চিহ্ন দিব। সর্বসম চিহ্ন মানে এদিক ওদিক দুই দিকই সব কথাগুলো সমান, এটাকে বোঝানো হচ্ছে সর্বসম চিহ্ন বোঝানো হয়। এবং এখানে আমি আমার প্রয়োজন স্বার্থে কিছু কথা পরিবর্তনও করব, কিন্তু পরিবর্তন করার পরেও এই ডান দিক এবং বাম দিকের কথা একই থাকবে। এরপর দেখো 5 মোল, এখন আমি সমীকরণটাকে এই দিকে ডাইভার্ট করলাম যে 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর হচ্ছে 5 মোল সালফুরিক ফেরাস সালফেট। এটা করার উদ্দেশ্য কি? যেহেতু 1 মোল অর্থাৎ ঘনমাত্রা 1 মোলারে নিয়ে এসেছি তাহলে আমি লিখতেই পারি যে 1000 মোল 1000 ml 1 মোলার, কারণ 1 মোল অবশ্যই কোনো না কোনো ml-এ দ্রবীভূত, সেটা 1000 ml-ই হয়, যে সাধারণত 1000 ml 1 মোলার হলে আমার হিসাবটা একটু সুবিধা হয়। 1000 ml 1 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সমান ঠিক একই কথাই থাকবে। আমি শুধুমাত্র এখানে কথাগুলো চেঞ্জ করছি কেন? কারণ আমি এই লাইনটা ব্যবহার করতে চাচ্ছি যে আসলে যদি 1000 ml 1 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে 5 মোল আয়রন বিক্রিয়া করতে পারে তাহলে আমার উদ্দীপকের 15 ml 0.3 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট কতটুকুর সাথে বিক্রিয়া করবে সেটা আমি ঐকিক নিয়মে সুন্দরভাবে ক্যালকুলেশন করে ফেলতে পারি। শুধুমাত্র এই লাইনটাতে আসার জন্য সমীকরণটাকে একটু ছোট করে 5 মোল 1 মোল 1 মোলকে এখান থেকে এখানে আমি 1000 থেকে 1 মোলার, এটাতে আমার আসার উদ্দেশ্যই হচ্ছে এই 15 ml 0.3 মোলারের পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে কী পরিমাণ আয়রন বিক্রিয়া করেছে সেটা বের করা। তাহলে দেখো এখান থেকে হিসাব করে এখন ঐকিক নিয়মে হিসাব করে 0.0225 তোমরা ক্যালকুলেটারে যখন হিসাব করবে দেখবে এত মোল আয়রন আমরা পাচ্ছি। এত মোল আয়রন যখন পাচ্ছি মোলে পেলাম, আমাকে দেখো উদ্দীপকে কিন্তু বলা হয়েছিল আয়রনের পারমাণবিক সংখ্যা দেওয়া ছিল, তার মানে এটাকে আমাকে অবশ্যই ব্যবহার করে গ্রামে নিয়ে যেতে হবে, আর ভেজালের শতকরা পরিমাণ নির্ণয় করতে হবে আমাকে গ্রামে হিসাব করতে হবে। তাহলে এখানে আমি যখন এই মোলকে তার পারমাণবিক সংখ্যা দিয়ে ভাগ দিব তখনই আমি পেয়ে যাব তার
পরিমাণটা আসলে 15 ml 0.3 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে কী পরিমাণ আয়রন আসলে বিক্রিয়া করেছিল বা বিশুদ্ধ অবস্থায় কী পরিমাণ আছে, সেটা হচ্ছে 1.26। তাহলে আমার অবিশুদ্ধ অবস্থায় ছিল 1.5, বিশুদ্ধ অবস্থায় পেলাম আমি 1.26। এখন ভেজালের শতকরা পরিমাণ, তাহলে ভেজালের শতকরা পরিমাণ যদি আমাকে বের করতে হয়, তাহলে আমাকে অবিশুদ্ধ যেটা আছে অবিশুদ্ধ থেকে বিশুদ্ধর পরিমাণটা যদি বের করে দিই, তখন আমরা অবিশুদ্ধ যেই লোহাটা আছে সেটা হচ্ছে 1.5, বিশুদ্ধ, অবিশুদ্ধ এবং বিশুদ্ধ এবং 100% আছে এবং ডিভাইডেড হচ্ছে অবিশুদ্ধ। তাহলে অবিশুদ্ধ যেই লোহাটা আছে সেটার পরিমাণটা হচ্ছে 1.5, সেখান থেকে আমার বিশুদ্ধ লোহার পরিমাণটা হচ্ছে 1.26 থেকে ডিভাইডেড হচ্ছে আমাদের অবিশুদ্ধ লোহার পরিমাণটাকে আমরা ভাগ দিব, যেটা আমাদের প্রশ্নেই দেওয়া ছিল 1.5, এখান থেকে 100% হিসাব করে যেটা আমরা পাচ্ছি ভেজালের পরিমাণ 16%। তাহলে ভেজাল সম্পর্কিত যে অঙ্কগুলো থাকবে সেগুলোতে তোমরা সাধারণত এই নিয়মটাই অনুসরণ করে অঙ্কগুলো করার চেষ্টা করবে। এবং এই চ্যাপ্টারের অঙ্কগুলোতে সাধারণত যেটা করতে হয়, আমাদের প্রথমে সমীকরণটা সাজিয়ে সেটাকে সমতা করে নিয়েই তারপরে অঙ্কগুলোর দিকে যেতে হয়। তাহলে আজকের ক্লাসে এই দুইটা প্রশ্নের সমাধানই থাকুক, ক্লাসটাকে আর বড় না করি, অলরেডি 30 মিনিটের ক্লাস হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসে আমরা আরও কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে আসবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।